আমরা আজকে পড়ব প্রখ্যাত কবি, নাট্যকার এবং মঞ্চ পরিচালক, নাট্য পরিচালক ইউজিন ব্রেটল্ট ফ্রেডরিক ব্রেক্ট তার একটি কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কোশ্চেন্স ফর এ ওয়ার্কার হু রিডস। তার বাংলা অনুবাদ, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। অনুবাদ করেছেন কবি শঙ্খ ঘোষ। ব্রেক্ট জার্মান কবি, নাট্য পরিচালক, নাট্যকার। তিনি সমাজ সচেতন, রাজনীতি সচেতন সাহিত্যিক। ব্রেক্ট তিনি কট্টর মার্ক্সবাদী। মার্ক্সের যে বিশ্ববিখ্যা, সেই বিশ্ববিখ্যায় তিনি বিশ্বাসী, গভীরভাবে আস্থা পোষণ করেছেন। যে সাম্যবাদী বিশ্ববিখ্যা মার্ক্সের। আমাদের পৃথিবীতে অনেক দার্শনিক এসছেন, তারা আমাদের এই পৃথিবীকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু মার্ক্স তাদের মধ্যে ব্যতিক্রম, যিনি এই বিশ্বকে ব্যাখ্যা করার পাশাপাশি এই সমাজকে তুলে ধরার পাশাপাশি, বিশ্লেষণ করার পাশাপাশি, হাউ টু চেঞ্জ ইট, কিভাবে তাকে পরিবর্তন করতে হবে। যে সমাজ অসাম্যের সমাজ, যে সমাজ শোষণের সমাজ, শ্রেণী বৈষম্যের সমাজ, সেই সমাজকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি, তার বিরুদ্ধে মার্ক্স কলম ধরেছিলেন এবং তার বন্ধু এঙ্গেলসকে নিয়ে রচনা করেছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো, যা বিপ্লবীদের কাছে, সমাজ পরিবর্তনের কাণ্ডারীদের কাছে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে। ব্রেক্ট তিনি এই মার্ক্সের বিশ্ববিখ্যায় তিনি গভীরভাবে আস্থা পোষণ করেছেন। তিনি একজন বিপ্লবী নাট্যকার। তার নাটক, তার কবিতা, তার মধ্য দিয়ে তিনি সমাজ পরিবর্তনের কথা বলেছেন। আমাদের তিনি যে সময়ের বাসিন্দা, যে সময় পুঁজিবাদ তার চূড়ান্ত আগ্রাসী রূপ দেখিয়েছে। তিনি প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির কাইজার, তার যে নৃশংস ক্রূরতা তিনি দেখেছেন, শ্রেণী শোষণের যে চূড়ান্ত রূপ তিনি দেখেছেন। তিনি আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে যে হিটলারের যে আগ্রাসন, সেই পুঁজিবাদী সমাজের যে বিকার তিনি প্রত্যক্ষ করেছেন। তার নাটকের মধ্য দিয়ে তিনি এই পুঁজিবাদী সমাজের বিকার এবং প্রত্যেক মানুষের যে ব্যক্তি বিকার, যে অবক্ষয়, মূল্যবোধের যে বিচ্যুতি, তা তিনি দেখিয়েছেন তার কবিতায়, তার নাটকে, এবং দেখিয়ে তিনি ক্ষান্ত হননি। তিনি
একদিকে সামাজিক অবক্ষয়কে, সামাজিক শোষণের চেহারাকে নগ্ন করেছেন, আবার তিনি এই সমাজকে পরিবর্তন করার জন্য তিনি সাধারণ মানুষকে সচেতন করার কাজটিও একদম পালন করেছেন অক্ষর অক্ষরে। বিপ্লবী নাট্যকার ব্রেক্ট। নাটকের মধ্য দিয়ে তিনি যখন তিনি মার্কস ওই তরুণ ছিলেন, তখন তিনি পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যে মানুষের যে বিচ্ছিন্নতা, সে বিচ্ছিন্নতার কথা তিনি বলেছিলেন মার্কস, যে মানুষ এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, এই বুর্জোয়া সমাজ ব্যবস্থায়, পুঁজিবাদী বুর্জোয়া সমাজ ব্যবস্থা কোনটি? যেখানে ব্যক্তি মালিকানাকে প্রাধান্য দেওয়া হয়, যেখানে টাকা যার, মুল্লুক তার, সহজ কথায় যদি বলা যায়। ব্যক্তি মালিকানা, অর্থের ভিত্তিতে সমাজের আধিপত্যের প্রতিষ্ঠা, রাষ্ট্র যেখানে কোনো দায়িত্ব নেয় না, যেখানে একদিকে ওই কতিপয় ধনী মানুষ আর অপরদিকে সংখ্যাগরিষ্ঠ ওই না খেতে পাওয়া মানুষ। এটাই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মার্কস তরুণ বয়সে তার বিচ্ছিন্নতার যে ম্যানিফেস্টো রচনা করেছিলেন, যে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়ছে, তার নেচার, তার প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়, এই বুর্জোয়া সমাজ ব্যবস্থায়। কলকারখানা গড়ে উঠছে, নগর গড়ে উঠছে, মানুষের সঙ্গে তার প্রকৃতির যে সম্পর্ক হারিয়ে যাচ্ছে। মানুষ তার যে মানুষই সত্তা, অর্থাৎ তার ভেতরের যে মানবতা, সেখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, কারণ সে যন্ত্রে পরিণত হচ্ছে, যন্ত্র দাসে পরিণত হচ্ছে এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মানুষ তার অপর মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সবাই যেন একটা চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদের জীবনকে অতিবাহিত করছে, চূড়ান্ত প্রতিযোগিতা। আর মানুষ তার যে নিজস্ব যে সম্পদ, নিজের যে সৃষ্টি, তার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সেটা শ্রেণী শোষণের আর একটা চূড়ান্ত হাতিয়ার। যে শ্রমিক কলকারখানায় ওই গাড়ি বানায়, সে নিজেতেই গাড়ি চাপা পড়ে, নিজের সৃষ্টির থেকে সে বিচ্ছিন্ন। যে বুদ্ধিজীবী কবিতা রচনা করে, সেও আসলে হয়তো কারো নির্দেশে ওই পুঁজিবাদের ভাড়াটে সৈনিক হিসেবে সে শাসকের দাবিদারি করছে, শাসকের সমর্থনে সে কলম ধরছে। এই যে বিচ্ছিন্নতা, পুঁজিবাদী সমাজের যে অবক্ষয়, যে শ্রেণী শোষণ, ব্রেক্টের রচনায় তা উঠে আসে। এর জন্য ব্রেক্টের যে নায়ক, তারা সব খড়বুটে খাটো মানুষ, খয়াটে খড়বুটে মানুষ, অর্থাৎ এই পুঁজিবাদের তারা বাই প্রোডাক্ট। ব্রেক্ট তার সমাজ দর্শনকে, তার মার্ক্সীয় দর্শনকে তার কবিতায়, নাটকে ছড়িয়ে দিয়েছে। তার থ্রি পেনি অপেরা, তার মাদার ক্যারেজ, তার গ্যালিলেও, ককেশিয়ান চক সার্কেল, এই যে নাটক, এই নাটকে পুঁজিবাদের যে বিভৎসতা, পুঁজিবাদের বুর্জোয়াতন্ত্রের যে লালসা, লোভ,
সাধারণ মানুষের অসহায়তা তা প্রকাশ করছে। তিনি কোথাও চাপিয়ে দেননি বিপ্লবকে। ভালোর সঙ্গে মন্দের লড়াইয়ে, ন্যায়ের সঙ্গে অন্যায়ের লড়াইয়ে অন্যায় জিতে গেছে, মন্দ জিতে গেছে। হ্যাঁ, সেটাই বাস্তব। বাস্তবকেই তিনি প্রকাশ করেছেন। বিপ্লবী রোম্যান্টিকতা, বিপ্লবকে শেষ পর্যন্ত জোর করে প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু তার সাহিত্যের মধ্যে কখনো আমরা দেখি না, তার নাটকে কবিতায় আমরা দেখি না। নাটক তার সমাজ বদলের হাতিয়ার, কবিতা তার মানুষকে সচেতন করার অস্ত্র। নাটক কবিতার মাধ্যমে তিনি সেই কাজ করে গেছেন। তিনি একটা নতুন নাট্যাঙ্গিক নাটক মঞ্চস্থ করার একটা নতুন গঠন কৌশল তিনি হাজির করছেন, যাকে আমরা বলি এপিক থিয়েটার। এপিক থিয়েটার, তার জন্য তিনি আমাদের যে সংস্কৃত যে নাটক, তার যে গঠন শৈলী, চীনের সেই পিকিং যে অপেরা, জাপানের যে কাবুকি, সমস্ত কিছুকে তিনি কিন্তু আত্মস্থ করছেন। আত্মস্থ করে তিনি এপিক থিয়েটারের একটা ফর্ম তিনি আমাদের সামনে হাজির করলেন, যার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে যখন নাটক নিয়ে হাজির হলেন, তখন মানুষ বুঝতে পারলো, হ্যাঁ, তারা নাটক দেখছে, তারা নাটক দেখছে। নাটকের মধ্য দিয়ে তারা কিন্তু সমাজ বদলের আহ্বান তারা শুনতে পাচ্ছে। অর্থাৎ তারা অভিভূত হয়ে পড়ছে না নাটকের মধ্যে, তারা নাটককে বিচ্ছিন্ন করছে। এই এপিক থিয়েটার আমাদের সামনে হাজির করেছিলেন ব্রেক্ট। ব্রেক্টের সেই কবিতা আমরা পাঠ করব, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই কবিতার মধ্য দিয়ে ব্রেক্ট ওই যে বুর্জোয়া এবং পুঁজিবাদী যে ইতিহাস চর্চা, যেভাবে বুর্জোয়ারা, পুঁজিবাদীরা তারা ইতিহাস রচনা করেছেন, সেই ইতিহাস রচনার ভঙ্গিকে, তাদের যে দৃষ্টিকোণকে, তাদের যে মূল যে অভিসন্ধিকে তিনি পাঠকের সামনে উপস্থিত করেছেন। অর্থাৎ যে বুর্জোয়া ইতিহাস, সেই ইতিহাস সাধারণত ওই বুর্জোয়াদের, রাষ্ট্রনায়কদের, শুধু বুর্জোয়া ইতিহাস বলবো কেন, আমাদের যে প্রথাগত যে ইতিহাস, একদম প্রাচীন কাল থেকে মধ্যযুগ, এই আধুনিক যুগ, এই যে ইতিহাস লেখা হয়, এই ইতিহাস আমরা পড়ি, সেখানে আমরা কি পড়ি? সামন্ত প্রভু, রাজা, রাষ্ট্রনায়ক, তাদের গুণকীর্তন করা হয়, তাদের বন্দিত করা হয়, তাদের বর্ণনা করা হয়। ব্যক্তিতান্ত্রিক ইতিহাস, ব্যক্তি মানুষের গৌরব গাথা, তার জয়ঘোষণা করা হয়। তারাই সেই ব্যক্তি যাকে নায়ক দেবতার আসনে বসানো হয় ইতিহাসের পাতায়, সেই ব্যক্তি তারই যুদ্ধ অভিযান, তার সাংস্কৃতিক
পৃষ্ঠপোষকতা ইতিহাসের পাতা দখল করে থাকে। আমাদের প্রাচীন যুগ, মধ্যযুগ, সেখানে সভা কবিতা ছিল। এক এক রাজার কি সামন্ত প্রভুর, তারা সব সামন্ত রাজা যারা রয়েছেন তারা সব ওই সভাকবি বেতন দিয়ে তারা পুষতেন। তারা রচনা করতেন সেই রাজার কীর্তিগাথা। সেই রাজার কীর্তিগাথা রচিত হতো। আমরা ইতিহাসের পাতায় আমরা দেখেছি যে সভাকবিরা কিভাবে সেই রাজার গুণকীর্তনে মুখরিত হতো। রাজার যুদ্ধ জয়ের গাথা রচনা করতেন তারা। সাংস্কৃতিক গুণগ্রাহী এই তথ্য প্রচার করতেন তারা। পরবর্তীকালে এই সভাকবিরা ধীরে 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 বিলীন হলেন। এলেন কারা? আধুনিক যুগে বুর্জোয়া যে সমাজ ব্যবস্থা, আমরা দেখলাম এলেন ইতিহাসবিদরা। ইতিহাসবিদ, তারা ইতিহাস রচনা করলেন। তারা ইতিহাস রচনা করলেন। তারা কি যা ঘটনা তাকেই কি নিরপেক্ষ দৃষ্টিকোণে হাজির করলেন? যা ঘটনা তাকেই কি হুবহু তুলে ধরলেন? একজন বিখ্যাত ইতিহাসবিদ E.H. কার, তার বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্ট্রি, সেই হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থে তিনি বলছেন কাকে বলে ইতিহাস। কাকে বলে ইতিহাস? সেখানে তিনি লিখছেন যে ইতিহাস মানে কি শুধুই তথ্য? ইতিহাস মানে কি শুধুই তথ্য? শুধু তথ্যকে, শুধু যা তথ্য তাকেই কিন্তু ইতিহাসবিদ হাজির করেন না। তিনি বলছেন ইতিহাসবিদ কোন তথ্যকে হাজির করবেন আর কোন তথ্যকে আড়ালে রাখবেন সেইটা তার শ্রেণী দৃষ্টিকোণের উপর নির্ভরশীল। অর্থাৎ যারা রাজাকে নন্দিত করতে চান, বন্দিত করতে চান, রাষ্ট্রনায়কের গুণকীর্তন করতে চান, তারা রাষ্ট্রনায়কের যে অপকীর্তি তাকে তুলে ধরবেন না নিরপেক্ষ রূপে। ইতিহাস রচনা হয় এই উচ্চবর্গীয় দৃষ্টিকোণ থেকে, সাধারণত উচ্চবর্গীয় দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ সমাজের যে উচ্চকোটির মানুষ যারা রয়েছে, রাষ্ট্রনায়ক যারা রয়েছে, তাদের জয়গানের দৃষ্টিকোণ থেকে ইতিহাস রচনা হয়। যা তথ্য তাকেই হাজির করা নির্ভুলভাবে, নিরপেক্ষভাবে ইতিহাসবিদরা, অধিকাংশ ইতিহাসবিদরা তা করেন না। তার কারণ তারা পৃষ্ঠপোষকতা লাভ করেন ওই বুর্জোয়া রাষ্ট্রনায়কদের কাছ থেকে, রাজার কাছ থেকে, সামন্ত প্রভুর কাছ থেকে, যেভাবে হয়ে এসছে। তার ফলে আমরা যে ইতিহাস পড়ি, ইতিহাসের পাতায় পাতায় আমরা দেখি সে ব্যক্তির জয়গান, রাজার জয়গান, নায়কের জয়গান। সাধারণ মানুষ যারা আমাদের এই সভ্যতার মূল চালিকা শক্তি, সেই সাধারণ মানুষের কথা ইতিহাস কিন্তু উপেক্ষিত থেকে যায়।
সেই ইতিহাসকে চ্যালেঞ্জ জানিয়েছেন আমাদের ব্রেক্ট তার এই কবিতার মধ্য দিয়ে। সেই ইতিহাস লেখার যে দৃষ্টিকোণ তাকে কিন্তু অনাবৃত করেছেন, পাঠকের সামনে হাজির করেছেন ব্রেক্ট। এর মধ্য দিয়ে তাহলে বুর্জোয়া শিল্প সাহিত্য সংস্কৃতি বা আমাদের এতদিনের এ যাবৎ যে ইতিহাস লেখার যে ভঙ্গি, তাকে তিনি আমাদের সামনে হাজির করছেন। এবং সেই ভঙ্গি, সেই দৃষ্টিকোণ, তার মধ্য দিয়ে যে উচ্চ বর্গের প্রতি যে সহমর্মিতা ওই ইতিহাসবিদদের, ওই গ্রন্থকারদের, উচ্চবর্গীয় মানুষের সঙ্গে তাদের যে গোপন বোঝাপড়া, সেই নেক্সাস অর্থাৎ তাদের যে অপচক্র, সেই অপচক্রকে তিনি আমাদের সামনে হাজির করছেন। এবং পাশাপাশি ইতিহাসের পাতায় যারা উপেক্ষিত থেকেছে সে অসংখ্য সর্বহারা মানুষ, কর্মজীবী মানুষ, আমাদের সভ্যতার যারা কাণ্ডারি, তাদের ভূমিকা তিনি পর্যালোচনা করেছেন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। মজুর, শ্রমিক, কর্মজীবী মানুষ, সে প্রশ্ন করছে কার কাছে? ওই ইতিহাসবিদের কাছে। এই যে প্রথাগত প্রচল ইতিহাস, তার কাছে। উচ্চবর্গীয় দাপটের ইতিহাসে যাদের কণ্ঠস্বর শোনা যায়নি, সেই মজুর প্রশ্ন করছে হয়তো পক্ষান্তরে শাসকের কাছে। তার কারণ এতদিন তিনি প্রশ্ন করেননি, আজ তিনি প্রশ্ন করছেন। তিনি পড়তে জানেন, তিনি তার অধিকার সম্পর্কে সচেতন। আজ তিনি পড়তে জানেন, আজ তিনি আলোকপ্রাপ্ত। তার জন্য তিনি প্রশ্ন করছেন। অনেক দিনের জমানো প্রশ্ন, অনেক দিনের পুঞ্জীভূত যে ক্ষোভ, সেই ক্ষোভের সোচ্চার ঘটছে ওই মজুরের প্রশ্নে। তিনি এই প্রথাগত, এই প্রচলিত ইতিহাসে যে বিকৃতি, যে অসম্পূর্ণতা, তাকে আমাদের সামনে উপস্থাপন করছে। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? 7 দরজাওয়ালা থিপস, সেই থিপস গ্রিক সম্রাট ওইডিপাউস, তার যে রাজধানী, সেই থিপসে 7 দরজাওয়ালা তোরণ নির্মাণ করেছিলেন কে? ইতিহাসের বই খুললে সেখানে আমরা দেখব তার সঙ্গে জড়িয়ে আছে রাজা অ্যাম্ফিয়ানের নাম। অ্যাম্ফিয়ান নির্মাণ করেছেন 7 দরজাওয়ালা থিপস। সেই 7 দরজাওয়ালা সেই মোহনীয় যে রাজ তোরণ, তার সঙ্গে জড়িয়ে রয়েছে অ্যাম্ফিয়ানের নাম, সম্রাট অ্যাম্ফিয়ান। কিন্তু অ্যাম্ফিয়ান তিনি কি পাথর ঘাড়ে করে নিয়ে এসে সেই স্থাপত্য নির্মাণ করেছিলেন?
না, সেই 7 দরজালা থিপস তা তো নির্মাণ করেছিলেন অসংখ্য সাধারণ কর্মজীবী মানুষ, সাধারণ স্থপতির দল, যারা তাদের পরিশ্রমে, তাদের শিল্প চেতনায় অতুলনীয় স্থাপত্য নির্মাণ করেছে। কিন্তু সেই থিপসের সঙ্গে অথবা আরো যে স্থাপত্যের সঙ্গে যা আমাদের চমকিত করে, আপ্লুত করে, যার সৌন্দর্যে আমরা মুগ্ধ হই, আমরা তাজমহলে যাই দেখতে, তাজমহল দেখে আমরা তার সৌন্দর্যে আমরা অভিভূত হয়ে পড়ি, সেখানে শাহজাহানের নাম জড়িয়ে যায়। কিন্তু শাহজাহান কি এম্পিয়ান, তারা তো পাথর ঘাড়ে করে আনেনি, তারা তো এই অভূতপূর্ব যে শিল্প সৌকর্য, তারা তো তা নির্মাণ করেননি, অথচ তারাই হচ্ছে ইতিহাসের পাতায় বন্দিত হন। রাশিয়ার চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, এই যে পাথর ঘাড়ে করে আনা এই যে শ্রমিকের দল, কর্মজীবী মানুষের দল, এরাই তো সভ্যতার কিল সূর্য, সভ্যতাকে আলোকিত করছে, অথচ নিজেরা থাকে পাদ প্রদীপের আড়ালে, অন্ধকারে। এই কর্মজীবী মানুষ, তাদের কথা ইতিহাসে উপেক্ষিত দেখেছে, তারাই পাথর ঘাড়ে করে এনেছে, তারাই তাদের শিল্প চেতনায় ওই অতুলনীয় সেই স্থাপত্য নির্মাণ করেছে। কিন্তু ইতিহাস তাদের সম্পর্কে নীরব। আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন সেই মেসোপটেমিয়ার সভ্যতায় আমরা দেখেছি, সমৃদ্ধিশালী নগর ব্যাবিলন, সেই ইউফ্রেটিস নদীর তীরে আমোরাইট সম্রাট হামুরাবি তিনি ব্যাবিলনীয় সাম্রাজ্য গড়ে তুলছেন। ব্যাবিলনের সেই ঝুলন্ত উদ্যান পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য। সেই ব্যাবিলনকে কেন্দ্র করে অ্যাসিরীয়, পার্সি, রোমান, তাদের মধ্যে সবসময় যুদ্ধ বিগ্রহ লেগে রয়েছে। একের পর এক বহিঃশত্রুর আক্রমণে ব্যাবিলন ধ্বংস হচ্ছে, আবার ধ্বংসের মধ্যে ফিনিক্স পাখির মতো আবার নতুন ভাবে ব্যাবিলনে পুনর্জাগরণ ঘটছে। কে এই ধ্বংসের মধ্যে আবার নতুন করে ব্যাবিলনকে গড়ে তুলছে? রাজারা তো ব্যাবিলনকে দখল করতে চেয়েছে, কিন্তু ব্যাবিলনকে নির্মাণ করেছে কে? সেই শ্মশান স্তূপের মধ্যে দিয়ে আবার প্রাণের স্পন্দন ঘটালো কে? ওই কর্মজীবী মানুষ, ওই শ্রমজীবী মানুষ। ব্যাবিলন এতবার গুঁড়ো হয়েছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, আবার নতুন করে গড়ে উঠেছে। গড়ে তুলল সাধারণ মানুষ, কিন্তু তারাই ইতিহাসে ব্রাত্য হয়ে রইল। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, তারা থাকতো কোন বাসায়? সোনা ঝকঝকে লিমা, লিমা সেই লাতিন আমেরিকার দেশ পেরু, পেরুর রাজধানী লিমা। সেই লিমায় সেই স্পেনীয় আগ্রাসন হচ্ছে যখন, সেই স্পেনীয় আগ্রাসনের সময় ফ্রান্সিসকো পিজারো তিনি লিমায়
নগর প্রাসাদ গড়ে তুললেন, ঝকঝকে করে তুললেন। কিন্তু নগর প্রাসাদ গড়ে তুলেছিল কে? ঝকঝকে তাকে বানিয়েছিল কে? অতুলনীয় বৈভব, ঐশ্বর্য, সম্পদের লিমাকে রাঙিয়ে তুলেছিল কে? সাধারণ মানুষ। তারা নির্মাণ করেছিল লিমার সেই প্রাসাদ, লিমার সেই নগর। কিন্তু তারা কোথায় থাকতো? তারা তো রাজপ্রাসাদ বানালো, অট্টালিকা বানালো, স্বর্ণ শোভিত মণিমাণিক্য খচিত অট্টালিকা। কিন্তু তারা, অর্থাৎ সেই কর্মজীবী মানুষ, তারা থাকতো কোন বাসায়? তারা থাকতো ওই দারিদ্র্যে, দারিদ্র্যে বসবাস করত, জীর্ণ ভগ্ন কুটিরে বসবাস করত। মাথার উপর হয়তো ছাদ ছিল না, অথচ তারা বানাচ্ছে গগনচুম্বী অট্টালিকা। ইতিহাস লিমার ঐশ্বর্যের কথা বলে, লিমার স্থাপত্যের কথা বলে। ইতিহাস ওই লিমার নগরের বাইরে অগণিত কর্মজীবী জনতার, তাদের দারিদ্র্যের কথা, তাদের অভুক্ত অবস্থায় দিন যাপনের কথা বলে না, উচ্চারণ করে না, নীরব থাকে। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর, সেই সপ্তম আশ্চর্যের আর এক আশ্চর্য, সেই 1500 মাইল দৈর্ঘ্য, 24 ফুট উচ্চতা, সেই চীনের প্রাচীর, তার নির্মাণের সঙ্গে নাম জড়িয়ে আছে কার? চৌ বংশের রাজা সি হুয়াংতি, তার নাম জড়িয়ে আছে। এই দুর্লঙ্গ প্রাচীর নির্মাণ করেছিল যে রাজমিস্ত্রিরা, তাদের সম্পর্কে ইতিহাস নিশ্চুপ, নীরবতা পালন করছে। প্রাচীর নির্মাণের পর তারা কোন মৃত্যুর অতলে তলিয়ে গেল, কোন ক্ষুধার অতলে তারা তলিয়ে গেল, সেই সম্পর্কে ইতিহাস নীরব। ইতিহাসবিদ যারা, সভাকবির দল, ভাড়াটে বুদ্ধিজীবীর দল, তারা এই সাধারণ মানুষের রক্ত ঘামের, তাদের শিল্প চেতনার মর্যাদা দেয়নি, সম্মান জানায়নি। জয়তরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? সিজার, জুলিয়াস সিজার। সমস্ত শিল্প সাহিত্যে, নাটকে এই জুলিয়াস সিজারের নাম আমরা পাই। সেই গণপ্রজাতন্ত্রী রোমের সেই সিনেটর, স্বৈরাচারী সিনেটর সিজার, তিনি বহু দেশ দখল করেছে, যুদ্ধ জয় করেছে, আর যুদ্ধ জয়ের স্মারক হিসেবে রোমে স্থাপত্য নির্মাণ করেছে, জয়তোরণ নির্মাণ করেছে। জয়তোরণে রোম ভরে গেছে, কিন্তু সেই স্থাপত্য, সেই জয়স্তম্ভ বানিয়েছে কারা? সাধারণ মানুষ, সাধারণ শিল্পী। আর তিনি যে যুদ্ধ জয় করলেন, সেই যুদ্ধ জয়ে তাকে সফল করেছিল কারা? তাকে বিজয়ী করেছিল কারা?
অগণিত রোমান সৈনিক, তারা তাদের জীবনদানের মধ্য দিয়ে, তারা তাদের সমর কুশলতার মধ্য দিয়ে, তারা তাদের রক্তপাতের মধ্য দিয়ে। কিন্তু আমরা নাটকে দেখেছি কার? জুলিয়াস সিজারের অবস্থান, তার প্রেম, তার উচ্চাসা, তার শাসন করার দক্ষতা, সেই জয়কীর্তন নাটকে, সাহিত্যে, ইতিহাসের পাতায় জুলিয়াস সিজার বন্দিত হয়েছে। সাধারণ মানুষ, শিল্পী, তারা অনুচ্চারিত, তাদের সম্পর্কে কোনো বাক্য শব্দ ব্যয় করেননি ইতিহাসবিদ, সাহিত্যিক, সভাকবি। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম, সে বৃহৎ রোম যে সাম্রাজ্য, তার যে পূর্ব রোমান সাম্রাজ্য, তাকে বলা হয় বাইজেন্টিয়াম সাম্রাজ্য। সে বাইজেন্টিয়াম শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে এক সুবর্ণ যুগে পৌঁছেছিল। আমরা ইতিহাসে পড়েছি বাইজেন্টিয়ামের সুবর্ণ যুগ। সুবর্ণ যুগ, তার সূচক কি? তাকে আমরা মাপি কোন নিক্তিতে? উচ্চকোটির বৈভবে আমরা সুবর্ণ যুগ মাপব? তাদের সম্পদে আমরা সুবর্ণ যুগ মাপব? কত প্রাসাদ আছে, কত স্থাপত্য রয়েছে, সেই বৈভবে, সেই সম্পদে, সাহিত্যের, শিল্প সংস্কৃতির বহিঃপ্রকাশে আমরা একটা যুগের সমৃদ্ধিকে মাপব? যদি তা মাপতে যাই, সেই ইতিহাসটা হবে ভ্রান্ত, খণ্ডিত। তার কারণ সেই বৈভবের ইতিহাসে আমাদের যে বঞ্চিত মানুষ আছে, পীড়িত মানুষ, শোষিত মানুষ, তাদের যে ক্রন্দন, তাদের যে হতাশা, তাদের যে দীর্ঘশ্বাস, তাদের যে ক্ষুধা, সেগুলো তো চাপা পড়ে যাবে, সেগুলো তো অনুপস্থিত থাকবে। তাহলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি সুবর্ণ যুগ রূপে আমরা অনেক যুগকে চিহ্নিত করি। আমাদের এখানে যেমন বলি গুপ্ত যুগ, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সুবর্ণ যুগ। এক একটা যুগকে আমরা চিহ্নিত করি, কিন্তু সেই যুগ চিহ্নিতকরণের সময় আমরা সাধারণ মানুষের, সংখ্যাগরিষ্ঠ মানুষের, তাদের জীবনের খোঁজ নিই না, তাদের বেঁচে থাকার খোঁজ নিই না। আবার সেই সুবর্ণ যুগের ইতিহাসে আমরা ওই রাজা আর শিল্পী, সাহিত্যিক কয়েকজনের নাম উচ্চারণ করি, আমরা সাধারণ মানুষের অবদানের কথা সেখানে কিন্তু স্বীকার করি না। বাইজেন্টিয়ামে সবাই প্রাসাদে থাকতো না, অনেকে নিরাশ্রয় ছিল। বাইজেন্টিয়ামে সবাই চব্যচস্য গিলত না, সেখানে অনেক অনাহারী মানুষ ছিল, অভুক্ত মানুষ ছিল। বাইজেন্টিয়ামে সবাই শিল্প, সাহিত্য, সংস্কৃতির কদর করতো না। তার কারণ সাধারণ মানুষ, তাদের বেঁচে থাকা, সেটাই ছিল সবচেয়ে বড় সমস্যা। সে বেঁচে থাকার সমস্যা, দৈনন্দিন জীবনের যে সমস্যা,
সেগুলোকে আড়াল রেখে দিয়ে আমরা একটি যুগকে সুবর্ণ যুগ রূপে চিহ্নিত করি। আবার সুবর্ণ যুগ চিহ্নিতকরণের সময় আমরা সাধারণ মানুষের অবদানটুকু স্বীকার করি না। এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। উপকথায় আমরা আটলান্টিসের কথা পেয়েছি, একটি দ্বীপ রাজ্য। সেই দ্বীপ রাজ্য আটলান্টিস একসময় তাকে সমুদ্র খেল। সমুদ্র খেল মানে প্রবল জলোচ্ছ্বাসে সে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেল, তলিয়ে গেল। তখন কৃতদাসদের জন্য ক্রন্দন উঠেছিল। কেন? কৃতদাসরা ডুবে যাচ্ছে তার জন্য তাদের প্রতি সহানুভূতি না, সমাজের যারা বিত্তশালী, ওই উচ্চবিত্ত, তারা দীর্ঘশ্বাস ফেলেছিল, তারা কেঁদেছিল। তার কারণ কৃতদাসরা থাকতে তারা কেন মৃত্যুর অতলে তলিয়ে যাবে? কৃতদাসরা যেমন এই আটলান্টিস গড়ে তুলেছিল, আজকে যখন আটলান্টিস সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তখন এই কৃতদাসরা কেন হাজির হচ্ছে না, উপস্থিত হচ্ছে না তাদের বাঁচাতে? তার জন্য ক্রন্দন। অর্থাৎ একদিকে যেমন এই আধুনিক যুগ, মধ্যযুগ, সেইখানে যেমন এই কর্মজীবী মানুষ তারা বঞ্চিত থেকেছেন, তারা দারিদ্র্যে থেকেছেন, অভুক্ত অবস্থায় থেকেছেন। আবার পুরাণ রাজ্যে সে আটলান্টিস, প্লেটোর গ্রন্থে উল্লেখ আছে আটলান্টিসের কথা, সেখানেও কিন্তু আমরা দেখছি সে পুরাণ রাজ্যেও ওই কৃতদাস তাদের ওপর যে মর্মান্তিক যে নির্যাতন, সেই নির্যাতনের বহিঃপ্রকাশ। একদিকে কৃতদাসরা তাদের রক্ত ঘাম ঝরিয়ে এই তাদের প্রভুদের সেবা করে, প্রভুদের সমৃদ্ধিশালী করে তোলে। মৃত্যুর সময়ও সেই দাস প্রভু সে চায় যে মৃত্যুর ঝড় যেন নেমে আসে কৃতদাসের শরীরে। কৃতদাসকে যেন মৃত্যু আক্রমণ করে। তা আটলান্টিস যখন ডুবলো তখন চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। কেন কৃতদাস ওই দাস প্রভুদের মৃত্যুর হাত থেকে রক্ষা করছে না? সমুদ্র কেন গিলে খাচ্ছে না কৃতদাসদের শুধুমাত্র? ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। আমরা ইতিহাস বইয়ে এসব অনেক দিগ্বিজয়ের আমরা কাহিনী শুনেছি, পড়েছি, রোমাঞ্চিত হয়েছি, শিহরিত হয়েছি। তাদের শৌর্য, বীর্য, পৌরুষ, তাতে আমরা অভিভূত হয়েছি, বিস্মিত হয়েছি। আমরা ম্যাসিডোনিয়ার যে সম্রাট, গ্রিক সম্রাট আলেকজান্ডার, তিনি দিগ্বিজয়ে বেরিয়েছেন, সমগ্র সারা বিশ্বের সব শক্তিশালী দেশ প্রধানত হচ্ছেন তার সামনে, সুদূর ম্যাসিডোনিয়া থেকে উপস্থিত হয়েছেন ভারতবর্ষে। তার কাহিনী আমরা পড়েছি। আমরা সিজারের কাহিনী পড়েছি, যে ফ্রান্সের সেই
উপজাতি, যুদ্ধপ্রিয় জাতি গল তাদের জয় করেছিল, নিপাত করেছিল, ধ্বংস করেছিল। এই জয়গাথা ইতিহাস বই খুললেই আমরা পড়েছি। কিন্তু আলেকজান্ডার, সিজার, তারা কি একাই যুদ্ধ জয় করেছিল অলৌকিক ক্ষমতা বলে? রণক্ষেত্রে যে রক্ত ঝরেছিল, যে প্রাণ গিয়েছিল, তা কাদের? তা সাধারণ রোমান গ্রিক সৈন্যদের। সেই গ্রিক সৈন্যদের অবদানের কথা, সেই রোমান সৈন্যদের তাদের যে অকুতোভয় মানসিকতার কথা, তা তো ইতিহাসে উঠে আসে না। আমরা তো তাদের নাম আমরা খুঁজে পাই না ইতিহাসের পাতায়। সেই অগণিত সাহসী মানুষদের, অথবা সেই অগণিত সৈন্য যারা শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে তাদের হাতে তুলে নিতে হয়েছিল অস্ত্র, রক্ত ঝরাতে হয়েছিল ওই সাম্রাজ্যলোভী শাসকদের তাদের যে সাম্রাজ্য দখলের আগ্রাসনে ক্ষুধাকে পরিতৃপ্ত করার জন্য। তার জন্য কত রক্ত চলেছিল, কত নির্বিচারে প্রাণ চলে গিয়েছিল, অথচ ইতিহাসে তাকেই কিন্তু বন্দিত করা হয়, তাকেই পূজা করা হয়, বীর রূপে পূজা করা হয়, নায়ক রূপে তাকে আমরা জয়মাল্য পড়াই। কিন্তু সেই রক্তপাত, সেই বিভৎসতা, সেই পৈশাচিকতা, সেই নারকীয়তা ইতিহাসে ইতিহাসবিদের ঘৃণা কখনো বর্ষিত হয় না এই যুদ্ধপ্রিয়, এই রক্তখেকো শাসকদের প্রতি। তাদের নায়কের আসনে বসানো হয়, অথচ তারা যে বীরত্বের শিরোপা তারা লাভ করে, অর্জন করে, তা অর্জন করার যে মূল যারা স্থপতি, অর্থাৎ সাধারণ সৈন্য, তারা কিন্তু ইতিহাসের আলো লাভ থেকে বঞ্চিত থাকে। বিরাট আর্মাদা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল, আর কেউ কাঁদেনি। তাহলে একদিকে যেমন জয়গাথা, শৌর্য বীর্য পৌরুষের জয়গান, আবার যখন ব্যর্থতা দেখা দেয়, ওই ফিলিপের কথা বলছে, ফিলিপের কথা বলছে, দ্বিতীয় ফিলিপ। এই ফিলিপ যখন স্প্যানিশ আর্মাডা প্রেরণ করেছিলেন, আর্মাডা মানে রণতরী, রণতরীর যে বহর, সে ব্রিটিশদের বিরুদ্ধে রণতরীর বহর প্রেরণ করেছিলেন। সেই যুদ্ধে স্প্যানিশ আর্মাডা শোচনীয়ভাবে পরাস্ত হল। সমস্ত সহানুভূতি শুষে নিল কে? সমবেদনা কার প্রতি বর্ষিত হলো? ফিলিপের প্রতি, দ্বিতীয় ফিলিপ। সাধারণ স্পেনীয়বাসী, তাদের সাজাত্য বিমানে আঘাত লাগেনি ব্রিটিশের কাছে পরাস্ত হওয়ার পর। স্পেনের যে অসংখ্য মা তাদের সন্তানকে হারিয়েছিল ওই যুদ্ধক্ষেত্রে, তাদের যে ক্রন্দন, আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল, ইতিহাস বইয়ের পাতায় তো তাদের কথা লেখা হয়নি। সাধারণ স্পেনীয়
তাদের যে হতাশা, তাদের যে দীর্ঘশ্বাস, পরাজয়ের যন্ত্রণা, তার কথা তো ইতিহাসে লেখা হয় না, ঠাঁই পায় না। ঠাঁই পায় কার কথা? ফিলিপের কথা। রাজা ফিলিপ যে তিনি, পরাজয়ে তিনি কিন্তু ট্র্যাজিক নায়ক হয়ে ওঠে। তাহলে ইতিহাসে রাজার জয় যেমন রাজাকে নায়কোচিত সম্মানে পুজোর আসনে বসায়, আবার পরাজয়ও তাকে ট্র্যাজিক নায়ক রূপে হাজির করে। সাধারণ মানুষ কোথায়? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক, সেই প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক, মহান ফ্রেডারিক যাকে বলা হয়। অস্ট্রিয়া এবং রাশিয়ার সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন। 7 বছর ব্যাপী যুদ্ধ হয়েছিল। সেই সপ্তবর্ষব্যাপী যুদ্ধের পরে তিনি জয়লাভ করেছিলেন। দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? তা ইতিহাসের বইয়ে দ্বিতীয় ফ্রেডারিককে মহান ফ্রেডারিক, সমরকুশলী ফ্রেডারিক রূপে পুজো করা হয়, নন্দিত করা হয়, বন্দিত করা হয়। তার কীর্তিগাথা রচিত হয়েছে। কিন্তু সে একলা ওই রণ প্রান্তরে যে শোণিতধারা বয়েছিল, যে সাধারণ সৈন্যরা তাদের অসম সাহসিকতার পরিচয় দিয়েছিল, আত্মবলিদান দিয়েছিল, দেশের জন্য আত্মত্যাগ তারা করেছিল, সেই সাধারণ জনতার কথা কোথায়? সেই সৈন্যের কথা কোথায়? সেই রাঁধুনির কথা কোথায়? সিজারকে যে রেঁধে দিয়েছিল। ইতিহাস নীরব। ইতিহাস এখানে অন্ধ। সমস্ত আলো শুষে নিয়েছে রাজা, সমস্ত আলো শুষে নিয়েছে উচ্চকোটির মানুষ। ওই যে বললাম, ইএইচকার বলেছে যে তথ্য সে শুধু নিজে ইতিহাস নয়, যা ঘটনা তাকেই ইতিহাসবিদ তুলে ধরেন না। কোন ঘটনাকে তিনি তুলে ধরবেন আর কোন ঘটনাকে আড়াল করবেন, সেটা ইতিহাসবিদের শ্রেণী সচেতনতা, তার শ্রেণী স্বার্থের উপর নির্ভরশীল। এখন এই ইতিহাসবিদ সব রাজার অন্নে পুষ্ট, তারপরে রাজন্য বর্গের স্বার্থে ইতিহাস রচনা হয়, রাষ্ট্রনায়কের স্বার্থে ইতিহাস রচনা হয়। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? ইতিহাস বই তুমি যদি খোলো, পাতায় পাতায় জয়। প্রাচীনকাল, মধ্যযুগ, আধুনিক যুগ, একের পর এক যুদ্ধ, সাম্রাজ্য দখল, দিগ্বিজয়। আগে রাজারা যুদ্ধ করত, অপর রাজ্য দখল করত। পরবর্তীকালে আমাদের যখন বুর্জোয়া তন্ত্র এলো, সে বুর্জোয়া তন্ত্রে এবার ঔপনিবেশিকতাবাদ, সাম্রাজ্যবাদ, এবং তার ফলে আমাদের দুটো বিশ্বযুদ্ধ আমরা দেখেছি। পাতায় পাতায় জয়। আর এই যে যুদ্ধাভিযান হতো, সে যুদ্ধাভিযানের মূলে কি ছিল? যুদ্ধাভিযানের মূলে ছিল রাজার সাম্রাজ্য দখলের যে লিপ্সা, যে আগ্রাসনের মনোভাব। আর পরবর্তীকালে বাজার দখল, উপনিবেশ স্থাপন, তার যে আর্থিক দৃষ্টিকোণ, সবকিছুতেই ইতিহাস
আলো ফেলে সমাজের উচ্চ কোটির মানুষের দিকে, শাসকের দিকে, রাজার দিকে। যুদ্ধ বিগ্রহের ইতিহাস, ইতিহাসের পাতা খুললেই আমরা দেখি রক্তপাতের ইতিহাস। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? এসব দিগ্বিজয়ী বীরকে আমরা দেখি, সমরকুশলী শাসককে আমরা দেখি। জয়োৎসবের ভোজ বানাতো কারা? তারা যে জয়োৎসব করছে, রাজ্য দখল করছে, তার ভোজ অর্থাৎ বিজয়কে সম্পূর্ণ করছে কারা? সাধারণ জনতা, সেনা। তারাই রাজার যুদ্ধ জয়কে, যুদ্ধ অভিযানকে পূর্ণতা দিচ্ছে। বিজয়ের শীর্ষে তাকে পৌঁছে দিচ্ছে। তার জন্য মূল্য চোকাতে হচ্ছে কাদের? ওই সৈন্যের জীবনদানের মধ্য দিয়ে, রক্তদানের মধ্য দিয়ে। রাজা শিল্প সাহিত্যের গুণগ্রাহী, স্থাপত্য নির্মাণ করেন, জয়স্তম্ভ নির্মাণ করেন, দুর্লঙ্গ প্রাচীর নির্মাণ করেন, নগর নির্মাণ করেন, প্রাসাদ নির্মাণ করেন, ঝকঝকে ঐশ্বর্যময় নগর প্রাসাদ, রাজ তোরণ নির্মাণ করেন। তার মূল্য চোকাতে হতো কাদের? অর্থ প্রদান করত কারা? সাধারণ জনতা। তাদের উপরেই তো শোষণের কর বসত, তাদেরই তো শ্রম নিংড়ে দিত, তাদেরই তো শিল্প চেতনাকে রাজা কুক্ষিগত করত। তাদের আত্মবলিদান, তাদের আত্মত্যাগ, তাদের ওপর যে আর্থিক নির্যাতন, আর্থিক পীড়ন, তাদের শ্রম, তাদের রক্ত ঘাম, তার কথা কোথায়? তারাই তো জয়োৎসবের ভোজ বানিয়েছিল। দশ 10 বছরে এক একজন মহামানব। খরচ মেটাতো কে? ওই খরচ মেটাতো কে? 10 বছর আমরা একের পর এক সাম্রাজ্য দেখি। কোন সাম্রাজ্য 10 বছর, কেন কোন সাম্রাজ্য তারও বেশি অধিক স্থায়ী। এক এক রাজা আসতো, সিজার আসতো, নেপোলিয়ান আসতো, আলেকজান্ডার, দ্বিতীয় ফ্রেডারিক। আমাদের এখানেও ভারতবর্ষের ইতিহাস, সেখানেও একের পর এক আমরা দেখেছি। কখনো গুপ্ত যুগ, কখনো তোমার আছে হর্ষবর্ধন, কনিষ্ক, একের পর এক রাজা। তারপরে তোমার সুলতানি আমল, ইলতুৎমিশ, এবার কুতুবউদ্দিন আইবক, মুঘল সাম্রাজ্য, বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, সব একের পর এক। তারপরে ব্রিটিশ সাম্রাজ্য, সেখানে এবার প্রভুরা আসছে, লর্ড ডালহৌসি, বেন্টিং, হ্যাঁ, সব প্রভুরা। পরবর্তীকালে আমাদের রাষ্ট্র নেতারা, সে নায়কবর্গ, তাদের বন্দিত করা হয়। 10 বছরে এক একজন রাষ্ট্র নেতার জন্ম হয়, রাজার জন্ম হয়। খরচ মেটাতো কে? এই রাজা তাদের যে খেয়াল খুশি, ইচ্ছা মর্জি, তাদের যুদ্ধ লিপ্সা, তার জন্য খরচ মিটিয়েছে কারা?
ওই কাইজার, ওই হিটলার, মুসলিনি, তোজো, আমাদের এখনকার যুদ্ধবাজ রাষ্ট্রনায়ক, কোথায় কোথায় যারা যুদ্ধ চায়, নিজেদের নাম যারা, কীর্তিকে যারা অমর করে রাখতে চায়, ওই সিজারের মতো, ওই আলেকজান্ডারের মতো, নতুন যারা গণতন্ত্রের ধ্বজাধারী অথচ আগ্রাসক, এই তারা, তাদের এই মর্জি, তাদের এই ইচ্ছা, তাদের এই খেয়াল খুশি, খরচ মেটায় কারা? সাধারণ জনতা। তারা অভুক্ত থাকে, তারা দারিদ্রের অতলে তলেই যায়, তারা তাদের বেঁচে থাকার অধিকারগুলো থেকে বঞ্চিত থাকে। আর ইতিহাস এই রাজাদের, এই রাষ্ট্রনেতাদের, তাদের হাজির করে আমাদের কাছে দেবতা হিসেবে, নায়ক হিসেবে। কত সব খবর, কত সব প্রশ্ন, কত সব খবর সারা বিশ্ব থেকে, বিশ্ব জুড়ে কত এই সকল রাষ্ট্রনায়কদের আমরা দেখতে পাই, তাদের উত্থানকে দেখতে পাই, তাদের পতনকে দেখতে পাই, তাদের পৌরুষের কীর্তি গাথাকে আমরা দেখতে পাই, শুনতে পাই, আবার তাদের পরাজয়কে, তার কান্নাকে আমরা, তার হতাশাকে, দীর্ঘশ্বাসকে আমরা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত অবস্থায় পড়তে পাই। কিন্তু প্রশ্ন, তার পাশাপাশি প্রশ্ন দেখা দিয়েছে। এতদিন প্রশ্ন দেখা দেয়নি, এতদিন মজুররা প্রশ্ন করেনি, কিন্তু এখন মজুর প্রশ্ন করছে। কোন প্রশ্ন করছে? যে এই ইতিহাসে আমাদের কথা কোথায়? এই যুদ্ধাভিযানে আমাদের পৌরুষ, আমাদের সাহসিকতা, আমাদের রক্তপাতের ইতিহাস কোথায়? এই স্থাপত্য নির্মাণে আমাদের যে শিল্প কুশলতা, তার নাম কোথায়? প্রশ্ন দেখা দিয়েছে মজুরের মধ্যে। তার কারণ সে তো এখন পড়তে জানে, পড়তে জানছে। যতদিন সে পড়তে জানতো না, নিজের অধিকার সম্পর্কে সচেতন ছিল না, ততদিন তাকে ওই পুরোহিতের দল তাকে তো শিখিয়েছে যে সে গরিব হতেই এসছে, তার এটাই হচ্ছে ললাট লিখন, ভাগ্য লিখন। রাজা, তিনি তো ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর তাকে পাঠিয়েছেন দূত হিসেবে। রাজাকে সে ঈশ্বরের আসনে বসিয়েছিল। নিজের অধিকার সম্পর্কে সে সচেতন ছিল না, নিজের দারিদ্র্যকে, নিজের অভাবকে সে মেনে নিয়েছিল, এইটি হচ্ছে নিয়তি। কিন্তু যে পড়তে জানে, সে নিয়তির কাছে নিজেকে আত্মসমর্পণ করে না। সে জানে এই সমাজ ব্যবস্থা, এই অর্থনৈতিক প্রক্রিয়া তাকে গরিব রেখেছে, তাকে গরিব রেখেছে। সেই সমাজ ব্যবস্থাকে বদলে দিতে পারে। নিজের অধিকার সম্পর্কে সচেতনতা থেকে তার এই পরিবর্তনের তাগিদ তৈরি হয়। নিজের অবদান সম্পর্কে তার অধিকার বোধ জাগে, সে নিজের স্বীকৃতি চায়। এই পৃথিবীর বুকে সে যা কর্মকাণ্ড করে তার স্বীকৃতি চায়। যারা অপরের সম্পদে ভাগ বসায় অথচ তারাই সমাজের উচ্চ স্তরে থাকে,
তারাই সমাজের ওই গুণগ্রাহী, শিল্পের গুণগ্রাহী পৃষ্ঠপোষক রূপে বন্দিত হয়। তাদের প্রতি তার প্রশ্ন জাগে। শিক্ষা, শিক্ষা আনে চেতনা, তার মধ্যে চেতনা নিয়ে এসছে প্রত্যেক মজুরের মধ্যে, কর্মজীবী মানুষের মধ্যে চেতনা এনেছে যে আমি কোথায় ইতিহাসে, অথচ আমি তো এই সমাজের পিলসুজ, আমি তো চালিকা শক্তি, আমি কোথায়, আমার সম্পর্কে তোমরা নীরব কেন, আমাদের স্থান কোথায়, আমরাই তো সভ্যতার ভগীরথ, আমরা কোথায়। শিক্ষা আনে চেতনা, তার মধ্যে দিয়ে এই চেতনা নিজের সম্পর্কে অধিকার বোধের চেতনা, সমাজকে বদলের এই চেতনা থেকেই সমাজকে বদলের একটা বিপ্লবী ইচ্ছা তার মধ্যে তৈরি হয়। এই প্রশ্ন মজুরকে বিপ্লবের দিকে প্রণোদিত করবে, অনুপ্রাণিত করবে, মজুরদের ঐক্যবদ্ধ করবে। ব্রেক্ট তার এই কবিতার মধ্য দিয়ে মজুরদের অনুপ্রাণিত করতে চেয়েছেন, অধিকার সচেতন করে তুলতে চেয়েছেন।